কয়েকটি ধারায় আপত্তির পরও সংসদে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল পাশ, সুপারিশ বাস্তবায়ন হয়নি মন্তব্য সাংবাদিকদের। পাশ হলো সড়ক পরিবহন বিলও। জাতীয় নির্বাচন সামনে রেখে সরব আওয়ামী লীগের তৃণমূলের নেতারা, কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় বিএনপি, সক্রিয় নেতাকর্মীরা নিচ্ছেন প্রস্তুতি। ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসলে নানা সুফল পাবে উত্তরাঞ্চলবাসী, সমৃদ্ধ হবে কৃষিভিত্তিক অর্থনীতি, দ্রুত পাইপলাইনের কাজ শুরুর দাবি। হাওড়া অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণে নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা, অতিরিক্ত জনসংখ্যার চাপে নানা সংকট, সেবা দিতে পারছে না পরিবার পরিকল্পনা বিভাগও। এবং এশিয়া কাপে আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান, জয়ের সংকল্প টাইগারদের, সূচি পরিবর্তনে ক্ষুব্ধ মাশরাফি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা মুমু। বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল 2018 সংসদে পাশ হয়েছে। গতকাল সন্ধ্যার পর দশম জাতীয় সংসদের 21তম চলতি অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে বিলটি পাশ হয়। এর আগে সংসদে বিলটির সুপারিশ করা হলে কয়েকজন বিরোধী দলীয় সংসদ সদস্য বিলটি সংশোধনের জন্য জনমত যাচাইয়ের আহ্বান জানান। তবে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে বিলটি সংসদে পাশ হয়। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য এই বিল নয়, ডিজিটাল মাধ্যমে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে, এজন্যই এই বিল পাশ করা হয়েছে। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক নেতাদের চূড়ান্ত মতামত প্রতিফলিত হয়নি বলে জানিয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল। গতরাতে সংসদে ডিজিটাল নিরাপত্তা আইন পাশের পর এক প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনের কয়েকটি ধারা উল্লেখ করে হতাশা জানিয়ে তিনি বলেন, এই আইন সাংবাদিকদের মধ্যে আতঙ্ক বাড়াবে। এমন কিছু বিধান সাংবাদিকদের উপর, গণমাধ্যমের উপর ঝুলিয়ে রাখা হলো, যার ফলে সাংবাদিকরা, গণমাধ্যমটা আতঙ্কের মধ্যে থাকবে। কাজেই আমাদের প্রথম উদ্বেগ হলো যে এইরকম আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের চূড়ান্ত মতামত প্রতিফলিত হলো না, প্রথম হতাশা। দ্বিতীয় হলো এর অপপ্রয়োগের আশঙ্কা। 57 ধারা এরকম বলা হয়েছিল যে এটি সাংবাদিকদের জন্য না, কিন্তু সাংবাদিকদের জন্য অপপ্রয়োগ হয়েছে। কাজে এটার জন্য আমাদের উদ্বেগ, আগেরটার জন্য হতাশা, পরেরটার জন্য উদ্বেগ। আর এই দুইটি উদ্বেগ এবং হতাশা গণমাধ্যমের জন্য একটা আতঙ্কজনক পরিবেশ বিরাজ রাখবে বলে আমাদের ধারণা। এদিকে সড়ক পরিবহন বিল 2018 সংসদে পাশ হয়েছে। গতকাল সন্ধ্যায় দশম জাতীয় সংসদের 21তম অধিবেশনে বিলটি পাশ হয়। মোট 4টি সংশোধনী নিয়ে 57 পৃষ্ঠার বিলটি উপস্থাপন করা হলে সংসদে কণ্ঠ ভোটে পাশ হয়। বিলটি সম্পর্কে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, শুধু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে নয়, আরও আগে থেকে এই বিলটি নিয়ে কাজ করছে সরকার। বিলটির সময় উপযোগী করে প্রণয়ন করা হয়েছে। আলোচিত সড়ক পরিবহন আইন 2018 গত 6 আগস্ট মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পায়। এরপর 13 সেপ্টেম্বর সংসদে বিলটি উপস্থাপন করেছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সদ্য পাশ হওয়া সড়ক পরিবহন আইন 2018-কে স্বাগত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, আইনটির যথাযথ বাস্তবায়ন করলে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। একই সঙ্গে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার কথাও বলছেন তারা। গতরাতে বুয়েটের সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী সাইফুন নেওয়াজ সময় সংবাদকে এই কথা বলেন। শুধুমাত্র আইন প্রয়োগ করলেই যে আমার সব নিরাপত্তা হয়েছে বিষয়টা সেরকম নয়, কিন্তু এই আইনটা আমি মনে করি যে এখানে অনেকগুলো পার্টিকে আমার দায়ী করার সুযোগ রয়েছে, মালিককেও যেমন দায়ী করার সুযোগ রয়েছে, আপনার হচ্ছে যে যারা নির্মাণকারী প্রতিষ্ঠান বা এই দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থা তাদের যদি কোনো গাফিলতি থাকে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টা রয়েছে। আমরা মনে করি যে এটা যদি পালিত হয়, ইমপ্লিমেন্টেশন হয় ঠিকভাবে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় ইম্প্যাক্ট পড়বে। পাশাপাশি কিছু কিছু বিষয় গ্রে এরিয়া রয়েছে, যেমন হচ্ছে যে আপনার একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিভাবে টাকাটা পাবে, তহবিল যেটা গঠন করা হয়েছে সেটা কার কার মাধ্যমে পরিচালিত হবে, এই বিষয়গুলো আরো পরিষ্কার করা প্রয়োজন। পাশাপাশি সড়ক ব্যবস্থাপনা, ফিটনেসবিহীন গাড়ি বা হচ্ছে অন্যান্য কার্যক্রম যেগুলো রয়েছে সেগুলোও যদি আইনের পাশাপাশি চলমান রাখি, সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব। প্রকৃতিতে শরৎ এসেছে অপরূপ নিজস্বতায়। বাতাসে শুভ্র কাশফুলের দোলা আর সাদা পেঁজা মেঘ নিয়ে এসেছে শারদ সৌন্দর্য। আসছে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে ঘাটে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা। তবে এখনো কেন্দ্রের দিকে তাকিয়ে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা।
নির্বাচনের প্রস্তুতি থাকার কথা জানালেও এখনো গুরুত্ব পাচ্ছে দলীয় প্রধানের মুক্তির দাবি। পরিস্থিতির বিবেচনায় বিএনপিকে নির্বাচন নিয়ে আরও কৌশলী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রাশেদ লিমনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে যাত্রা শুরু করেছে আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন। তৃণমূলকে চাঙ্গা আর নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা দিতে উত্তরবঙ্গ সফর শেষ করেছে দলটি। কেন্দ্র থেকে নির্দেশনা পেয়ে নির্বাচন ঘিরে সক্রিয় এখন তৃণমূল আওয়ামী লীগ। পথসভা কিংবা উঠোন বৈঠকের পাশাপাশি প্রচারণায় ব্যবহার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। আপাতত সরকারের উন্নয়ন তুলে ধরাই তাদের প্রধান কৌশল। বিগত যারা সরকারের দায়িত্বে ছিলেন, বিএনপি ছিলেন, জাতীয় পার্টি ছিলেন, তারা কি করেছে, আমরা কি করেছি, এটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে তাদের আমরা উপস্থাপন করি। আমি সেই জন্য আমার আশা করি আগামী নির্বাচন জনগণ আমাদের দিকেই রায় দেবে। তৃণমূল জননেত্রী শেখ হাসিনার দিকে তাকাচ্ছে। উনি যাদেরকে মনোনয়ন দেবেন সেই তাদের প্রতি যেন তৃণমূলরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে। তৃণমূল অধীর আগ্রহ নিয়ে বসে আছে। এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও এখনো কেন্দ্রের সবুজ সংকেতের দিকে তাকিয়ে আছে বিএনপি তৃণমূল। আন্দোলনের প্রস্তুতি নিলেও ভিতরে ভিতরে নির্বাচন নিয়েও ভাবছেন তারা। তবে দলীয় প্রধানের মুক্তির দাবিকেই সামনে আনছেন বিএনপি। আমরা নির্বাচনের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্য দুটো মিলেই আমাদের প্রস্তুতি আছে এবং আমরা খুব তাড়াতাড়ি মাঠ পর্যায়ে কর্মসূচি আমরা চলে যাচ্ছি। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের তৃণমূলের কাজ আমরা ভোট পর্যায়ে হোক আর আন্দোলন পর্যায়ে হোক আমরা সেটি করব। রাজনীতির এই খেলায় নির্বাচনী মাঠে আওয়ামী লীগ তাই একটু এগিয়ে আছে বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। সেক্ষেত্রে আন্দোলনের পাশাপাশি বিএনপিকে নির্বাচনের প্রচারণায়ও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। যে প্রস্তুতি বেশি নিবে তার কিছুটা বাড়তি সুযোগ থাকবে। সরকারি দল চিন্তার জায়গায় একটু এগিয়ে আছে বলা যায়। তাদের জন্য বিষয়টা আর একটু কঠিন তো বটেই, কারণ তারা একদিকে নির্বাচনী প্রস্তুতি নেওয়ার একটা চ্যালেঞ্জ আছে, আরেকদিকে প্রধান নেত্রী তার যে কারাবন্দী ওটা অবসানের চেষ্টার যেহেতু চ্যালেঞ্জিং, সেজন্য হয়তো তাদের বুদ্ধিমত্তা, কৌশলী চিন্তা সেগুলো আরো বেশি করে করতে হবে। সবার অংশগ্রহণে আসছে নির্বাচন উৎসব মুখর হবে বলেও আশাবাদ এই বিশ্লেষকের। আমরা তো চাই যে আমরা যেন সুষ্ঠুভাবে এবং নির্ভয়ে ভোটটা দিতে পারি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আসলে তো সময় সংবাদে আরো থাকছে, গরিব রোগীদের সহায়তায় দেশে বিভিন্ন হাসপাতালে চালু আছে সমাজসেবা কার্যক্রম। না জানার কারণে সেবা বঞ্চিত অনেকেই, শিগগিরই সব হাসপাতালে শুরুর আশা। ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি দেশে জ্বালানি তেল সরবরাহ হলে নানাভাবে সুফল পাবে উত্তরাঞ্চলের মানুষ। ব্যবসা বাণিজ্যের পাশাপাশি সমৃদ্ধ হবে এই অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতি। ইতিবাচক প্রভাব পড়বে দেশের সার্বিক উন্নয়নে। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত পাইপলাইনের কাজ শুরু করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১৩০ কিলোমিটার দীর্ঘ ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন দুদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী। এর মাধ্যমে ভারতের শিলিগুড়ি থেকে দিনাজপুরের পার্বতীপুরে কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাবে জ্বালানি তেল। এতে খুশি উত্তরাঞ্চলের মানুষ। ভারত থেকে যে পাইপলাইনের মাধ্যমে যে তেলটা আসতেছে, এখানকার আমাদের কয়েকটা ডিস্ট্রিক্টের তেল সরবরাহ আমাদের খুবই সুবিধা হবে। তেল সবসময় মজুদ থাকবে, তখন গাড়ি করে আইলে সাথে সাথে লোড নিয়ে চলে যেতে পারবো। যেখানে চিটাগং থেকে 7 দিন সময় লাগে এখানে তেল আসতে, এই পাইপলাইনের মাধ্যমে হলে অতি দ্রুত সময়ের মধ্যে এখানে তেল পৌঁছবে এবং সরকারের রাজস্ব সাশ্রয় হবে, ভাড়া সাশ্রয় এবং অত্র এলাকায় কোনো সময় তেলের অভাব থাকবে না বলে আমি বিশ্বাস করি। বর্তমানে নৌপথে এবং রেলপথে ওয়াগনের মাধ্যমে ভারত থেকে পার্বতীপুরে জ্বালানি তেল আমদানি করা হয়। ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের যানবাহন, ব্যবসা বাণিজ্য ও কৃষিতে নতুন মাত্রা যোগ হবে। ইতিপূর্বে যে তেল আসতো সেটা খুলনা, চিটাগং হয়ে দিনাজপুরের এই পার্বতীপুরে আমরা পেতাম এই অঞ্চলের মানুষ। কাজে এটা খুব তাড়াতাড়ি আমরা পাওয়াতে আমাদের কৃষি ক্ষেত্রে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন হবে বলে আমি মনে করি। পাইপলাইনের মাধ্যমে যদি আমরা জ্বালানি তেল আমরা এখানে আনি, তাহলে আমরা অতি সহজে এবং স্বল্প খরচে নিরবচ্ছিন্নভাবে আমরা জ্বালানি তেল সরবরাহ করতে পারবো। এই পাইপলাইন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 520 কোটি টাকা। নির্মাণের সময় লাগবে প্রায় 2.5 বছর। সময় সংবাদ, দিনাজপুর। সুনামগঞ্জের হাওড়া অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণে নেই সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ।
এতে বেড়েই চলেছে জনসংখ্যার চাপ। সৃষ্টি হচ্ছে নানা সংকট। বছরের বেশিরভাগ সময় পানিবন্দী থাকায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কর্মতৎপরতা চালাতে ব্যর্থ হচ্ছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য হাওর ভাতা চালুর দাবি করেছেন মাঠ কর্মীরা। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। শিশুদের এমন মিছিল সুনামগঞ্জের হাওর পাড়ের ঘরে ঘরে বর্ষা মৌসুমে পাড়াবন্দী হয়ে থাকা এই শিশুদের সঙ্গীর সংখ্যা বাড়ছেই। সারা দেশে যেখানে জন্মহার 1.34, সেখানে সুনামগঞ্জের হাওর অঞ্চলে তা 2-এর উপরে। আর জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী গ্রহণের হার জাতীয় হারের চেয়ে 10 ভাগ কম। এমন পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না জন্মহার। 8 জন আল্লাহ ছেলে, 6 জন, 4টা ছেলে 2টা মেয়ে। বর্ষা ও শুষ্ক উভয় মৌসুমে হাওর অঞ্চলের মাঠ কর্মীদের কাজ করাটা অনেক ব্যয় সাপেক্ষ। তাই সবসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মাঠ কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছে না বলে অভিযোগ হাওরবাসীর। স্বাস্থ্য কর্মীরা 2 বছর 3 বছর পরে পরে তারা আসে। একটা পাড়া থেকে একটা পাড়ায় যেতে 100 টাকার দরকার হয়। এরা যে পর্যায়ের কর্মী, এই হিসাবে তাদের যে আসলে ওই যে আর্থিক দিকটার কারণেই তারা অনেক সময় এই বিষয়গুলো ঘটায়। এমন অভিযোগ স্বীকার করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বিভাগীয় শীর্ষ এই কর্মকর্তা হাওর ভাতার প্রবর্তনের উপর গুরুত্ব দেন। যত ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্ট সেখানে কাজ করে, সকলের একটি হাওর ভাতার ব্যবস্থা চালু করলে সরকার আমরা আরো ঈপ্সিত ফলাফল বা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পৌঁছাতে পারবো বলে আশা করছি। আমরা আশাবাদী সরকার সেটি চালু করবেন। সুনামগঞ্জের পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় জুন পর্যন্ত সক্ষম দম্পতি রয়েছেন 3,96,536 জন, আর গর্ভবতী নারীর সংখ্যা 10,566 জন। নানা সমস্যায় জর্জরিত সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষেরা একদিকে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছেন তারা, অন্যদিকে জনসংখ্যার ভারে জর্জরিত প্রতিটি পরিবার। এই অবস্থা থেকে উত্তরণ চাচ্ছে হাওরপাড়ের মানুষেরা। সুনামগঞ্জের তাহিরপুর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবার বগুড়ায় পাটের বাম্পার ফলন। ভালো দাম পাওয়ার আশা, পাট চাষ আরো বাড়বে প্রত্যাশা ব্যবসায়ীদের। দেশের বেশ কয়েকটি হাসপাতালে গরিব রোগীদের আর্থিক সহায়তা দিতে চালু আছে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম। ওষুধ ও পরীক্ষা নিরীক্ষার খরচ এমনকি প্রয়োজনে দেয়া হয় নগদ অর্থ সহায়তা। তবে না জানার কারণে হাসপাতালে আসা বহু মানুষ বঞ্চিত হচ্ছেন এই সেবা থেকে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের অভিমত, টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে দরকার সমন্বিত স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচি। সাজিদ রাজুর রিপোর্ট। সকাল হতেই দীর্ঘ লাইন হাসপাতালে। সরকারি হাসপাতালের বহির্বিভাগে টিকিট কেটে ডাক্তার দেখাতে দূর দূরান্ত থেকে এসেছেন রোগীরা। এদের অনেকেই আর্থিকভাবে অসচ্ছল। তাদের সহায়তার জন্য ঢাকার 28টি হাসপাতালে চলছে সমাজসেবা কার্যক্রম। ওষুধ ক্রয় ও রোগ নির্ণয়কারী পরীক্ষার খরচ যোগানো সহ আর্থিক সহায়তা দেয়া হয় এসব কেন্দ্রের মাধ্যমে। তবে হাসপাতালে আসা বেশিরভাগ মানুষেরই জানা নেই এই কার্যক্রম সম্পর্কে, আর যারা জানেন তাদেরও আছে নানা অভিযোগ। গরিব মানুষ এখানে আসি যায় বা কারো কোনো রুগী থেকে আমরা এগুলো শুনি নাই পর্যন্ত। এখানে নাকি সেবা বুথ আছে, ওইখান থেকে বলে টাকা দেয়, তাহলে আমি আমার একটা টোকেন দেন, তাহলে আমি সেবা বুথেতে যে টাকাটা নেই, উনি আমাকে নাই বলতেছে। সংশ্লিষ্টরা বলছেন, সারা দেশের 5 শতাধিক কেন্দ্রের মাধ্যমে সেবা দেয়া হয় অসচ্ছল রোগীদের। তবে এজন্য নেই আলাদা বাজেট বরাদ্দ। সরকারি অর্থের অপ্রতুলতা আর জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হয় তাদের। মানুষের যে চাহিদাটা আমরা পুরোপুরি ফিল আপ করতে পারতেছি না, কারণ হচ্ছে একটাই, সেটা আমাদের অর্থের যোগানটা কম। আমাদের তো ফান্ড তো সীমিত। সরকারি হসপিটাল অনেক দরিদ্র পেশেন্ট আসেন, আমরা সব তো দিতে পারি না। 26টি হসপিটাল দিয়ে আমরা পুরো ব্যাপারটা ঢাকাতে অ্যাড্রেস করতে পারছি না। অদূর ভবিষ্যতে আমাদের সকল উপজেলা পর্যায় পর্যন্ত এই ইউনিট একবারে পূর্ণাঙ্গ জনবল কাঠামো দিয়েই আমরা অ্যাক্টিভেট করে ফেলতে পারবো। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের মূল প্রতিপাদ্য হলো সমাজের কেউই পিছিয়ে থাকবে না। তাই দেশের গরিব এবং অভাবী দুস্থ মানুষের জন্য সরকারের এই যে উদ্যোগ, তা যদি হয় শুধুই দান খয়রাত এবং জাকাতের উপর নির্ভরশীল, তাহলে তার সফলতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তাই বিশেষজ্ঞ অভিমত, গুরুত্ব বিবেচনা করে কার্যকর উদ্যোগ নিতে হবে সরকারকে।
যে 23% গভর্নমেন্ট দিচ্ছে, সরকার দিচ্ছেন, সেই সরকারের শতাংশটা কোথায় যাচ্ছে, কার সেবায় যাচ্ছে? আমরা যদি এটিকে দরিদ্র বান্ধব করে তুলতে পারি তাহলে 23% ব্যবহার দ্বারা আমি তাকে সাহায্য করছি। যদি উভয় মন্ত্রণালয় কাজটি করেন তাহলে একটি যৌথ কাঠামো থাকতে হবে। দরিদ্রদের সম্মানবোধ বজায় রাখতে তাদের জন্য নেয়া এসব সুবিধা আরো দায়িত্বশীলতার সাথে সবার অগোচরে পৌঁছানোর পরামর্শ তার। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। চাঁদপুরের কচুয়ায় দাতব্য চিকিৎসা কেন্দ্র ফয়জুন্নেসা হাসপাতালে বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল বিকেলে মিয়াবাজার এলাকায় হাসপাতালটির সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ অংশ নেন। তাদের অভিযোগ, প্রশাসনের সহায়তায় একটি বিশেষ মহল চক্রান্ত করে কোনো কারণ ছাড়াই হাসপাতালটি বন্ধ করেছে। জনস্বার্থে অবিলম্বে হাসপাতালটি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা। 3 যুগ আগে 1982 সালে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ গোলাম হোসেন কচুয়ার মিয়ারবাজার এলাকায় হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। ঢাকায় কুমিল্লা যে চিকিৎসাগুলো হতো এখানে সেই চিকিৎসাগুলো হয়। এখানেই সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ এখানে সেই সেবাগুলো পায়। দিনে দিনে এই এলাকার মানুষ রোগে আরো আক্রান্ত হয়ে পড়ছে। তাই সরকারের কাছে আমার এবং আমার সহপাঠী যারা আছে সবার বিনীত আবেদন যে এই হসপিটাল যেন অতি তাড়াতাড়ি খোলা হোক। আবহাওয়া অনুকূলে থাকায় বগুড়ায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। ভালো দাম পাওয়ায় খুশি কৃষক। ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের কাছ থেকে পাওনা টাকা আদায় না হওয়ায় পাট কিনে আরো লাভবান হতে পারতেন। ভালো দাম পাওয়ায় আগামীতে জেলায় পাট চাষ আরো বাড়বে বলে মনে করছে কৃষি বিভাগ। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। কয়েক বছর পর এবার পাটের ভালো ফলন এবং আশানুরূপ দাম পাওয়ায় খুশি বগুড়ার চরাঞ্চলের পাট চাষিরা। পাটের এমন দাম মৌসুম জুড়ে থাকবে এমন প্রত্যাশা পাট চাষিদের। এবার পাটের মূল্য আমরা একটু ভালো পেয়েছি, কিন্তু পাটের উৎপন্ন কম হয়েছে আর কি। 50 থেকে 60,000 টাকা পাচ্ছে, মোটামুটি পাটের বাজার ভালো। বিদেশে পাট বিক্রি করতে না পারার অজুহাত দেখিয়ে পাট কেনার টাকা তেমন সরবরাহ করছেন না মহাজনরা, এমন অভিযোগ ছোট ব্যবসায়ীদের। তারা বলছেন, বেশি পাট কিনতে পারলে তারা আরো লাভবান হতেন। আমি 50 মণ পাট কিনলাম, এবার বাজার ভালো আছে, এবার আমরাও লাভবান হচ্ছি। বিদেশে এক্সপোর্ট না হওয়ার কারণে পাটের মূল্যায়ন তেমন মূল্যায়ন হচ্ছে না। অনুকূল আবহাওয়া এবং দাম ভালো পাওয়ায় পাট চাষে আগ্রহী হয়ে উঠেছে এ অঞ্চলের কৃষকরা। আগামীতে পাট চাষ আরো বাড়বে এমন আশাবাদ জেলা কৃষি বিভাগের। মন প্রতি প্রায় 1800 এবং কোনো ক্ষেত্রে প্রায় 2200 পর্যন্ত কিন্তু আপনার পাটের মন প্রতি দাম পাওয়া যাচ্ছে। আমার মনে হয় আবহাওয়া অনুকূল ছিল এবং পাটের দাম পাওয়াতে এখানকার চাষিরা অত্যন্ত খুশি এবং আগামী দিনগুলোতে এটা আমার মনে হয় আরো বাড়বে। বগুড়ার সারিয়াকান্দি, ধনট, সোনাতলা চরাঞ্চলে এবার প্রায় 12,000 হেক্টর জমিতে দেশি ও তোষা জাতের পাট চাষ হয়েছে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করেছে শিয়া মুসলিম সম্প্রদায়। এই মুহূর্তে ইসলামাবাদে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি, শোকের সেই আবহ কিন্তু এখন পুরো পুরান ঢাকায়। কিছুক্ষণ আগে অর্থাৎ এখন থেকে প্রায় 10টা 5 মিনিটের দিকে একটি শোক মিছিল শুরু হয়েছে। সেই মিছিলটি এখন নাজিমউদ্দিন রোড দিয়ে যাচ্ছে এবং এই মিছিলে অংশ নিয়েছেন শিয়া মতাদর্শী অনেক মানুষ অংশ নিয়েছেন এবং তারা এই মিছিলটি নিয়ে এগুচ্ছেন। এখন মিছিলটি রয়েছে নাজিমউদ্দিন রোডের পুরান ঢাকার সেই পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে এবং এই মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার যেখান থেকে শুরু হয়েছিল অর্থাৎ হোসেনি দালান ইমামবাড়া, সেখানে গিয়ে আবার এই মিছিলটি শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। অর্থাৎ প্রতি বছর 10 মহরমের আগের দিন অর্থাৎ 9 মহরম গভীর রাতে অর্থাৎ রাত 1টার পরে যে মিছিলটি হতো সেই মিছিলটি এখন আর সেই গভীর রাতে হয়নি, সেটি দিনের বেলাতেই অনুষ্ঠিত হয় এবং সেই আনুষ্ঠানিকতাই আজকে মূলত এখানে পালন করা হচ্ছে, ধর্মীয় আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতার অংশ হিসেবে মিছিলটি এখন যাচ্ছে, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে এবং সেই মিছিলে অংশ নিয়েছেন শিয়া ধর্মাবলম্বীর মানুষরা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ঘোড়া সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ তাজিয়া মিছিলের যে উপকরণগুলো রয়েছে যেটি আগামীকাল অর্থাৎ 10 মহরম যেসব উপকরণ নিয়ে তাজিয়া মিছিল চলবে, সেই তাজিয়া মিছিলের সব উপকরণই কিন্তু এখানে রয়েছে এবং এখানে দুটি ঘোড়া বিভিন্ন ভাবে সাজিয়ে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন নিশানা দেখা যাচ্ছে, যে নিশানাগুলো আগামীকাল 10 মহরম তাজিয়া মিছিলের সময়ও কিন্তু এই একই নিশানা, একই সামগ্রী বহন করবেন এখানকার যারা শিয়া ধর্মাবলম্বী রয়েছে, তা মতাদর্শী রয়েছে তারা। অর্থাৎ
সেই আনুষ্ঠানিকতা চলছে। এবং আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন এবং তারা নিরাপত্তার দিকটি বেশ কঠিনভাবে দেখছেন। অর্থাৎ মিছিল যখন শুরু হয়েছে তারপর থেকে কিন্তু মিছিলের চলতি পথে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ যখন মিছিল শুরু হয়েছে সেই তখন যারা মিছিলে অংশ নিয়েছিলেন ঠিক তারাই কিন্তু মিছিলে রয়েছেন। অর্থাৎ মাঝ পথে কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আগামীকালকে যখন তাজিয়া মিছিল হবে তখনও কিন্তু এরকম কঠিন নিরাপত্তা বলের ভেতর থেকে মূলত তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে এবং সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। এবং আমরা এখানে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আগামীকাল যাতে সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হতে পারে সেই দিকটি কিন্তু তারা দেখভাল করছেন। একই সঙ্গে যে হোসেন জালান ইমামবাড়া রয়েছে সেখানেও কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। একই সঙ্গে সাদা পোশাকেও কিন্তু গোয়েন্দা সংস্থার সদস্যদেরকে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ আশা করা যাচ্ছে আগামীকালকে যে আনুষ্ঠানিকতা রয়েছে সেটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য যে ধরনের প্রচেষ্টা নেওয়া দরকার সবই নেওয়া হচ্ছে। মোমো, আমার কাছে এই ছিল আজকের সবশেষ খবর। পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল বের করেছে শিয়া মুসলিম সম্প্রদায় এবং তার যে প্রস্তুতি রয়েছে তারই সবশেষ খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে ইসলামাবাদ থেকে যোগ দিয়েছিলেন রাশেদ বাপ্পি। জঙ্গিবাদ দমনে বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশে জঙ্গিবাদ দমন করা গেছে বলে মনে করে দেশটি। বুধবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সন্ত্রাসবাদ সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। প্রতিবেদনে বলা হয়, আগের বছরগুলোর তুলনায় 2017 সালে বাংলাদেশের মাটিতে জঙ্গি হামলার ঘটনা কমেছে। সরকারের কড়াকড়ি নিরাপত্তা এবং ধারাবাহিক অভিযানের কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। তবে এখনও জঙ্গি সংগঠনগুলো তাদের মতাদর্শ ছড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে বলেও প্রতিবেদনে বলা হয়। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কয়েকটি ধারায় আপত্তির পরও সংসদে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল পাস, সুপারিশ বাস্তবায়ন হয়নি মন্তব্য সাংবাদিকদের। পাস হলো সড়ক পরিবহন বিলও। জাতীয় নির্বাচন সামনে রেখে সরব আওয়ামী লীগের তৃণমূলের নেতারা। কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় বিএনপি, সক্রিয় নেতাকর্মীরা নিচ্ছেন প্রস্তুতি। ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসলে নানা সুফল পাবে উত্তরাঞ্চলবাসী। সমৃদ্ধ হবে কৃষিভিত্তিক অর্থনীতি। দ্রুত পাইপলাইনের কাজ শুরুর দাবি। হাওড়া অঞ্চলে জন্ম নিয়ন্ত্রণে নেই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। অতিরিক্ত জনসংখ্যার চাপে নানা সংকট। সেবা দিতে পারছে না পরিবার পরিকল্পনা বিভাগও। এবং এশিয়া কাপে আজ নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। জয়ের সংকল্প টাইগারদের, সূচি পরিবর্তনে ক্ষুব্ধ মাশরাফি। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলার এই করবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।